বুয়েট ছাত্র আবরার হত্যায় 20 জনের মৃত্যুদণ্ড বহাল, হাইকোর্টের রায় দ্রুত কার্যকর চায় পরিবার। দেশে যুদ্ধাবস্থা বিরাজ করায় এবার হচ্ছে না স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, জানালেন স্বরাষ্ট্র সচিব। সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়, ব্রিফিংয়ে প্রেস সচিব। 26 মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ধর্ষকদের পক্ষ নিচ্ছেন ডিএমপি কমিশনার, মন্তব্য টিআইবির। সাজ্জাদ আলীর বক্তব্য প্রত্যাখ্যানের আহ্বান। সন্ত্রাসী ছোট সাজ্জাদ 7 দিনের রিমান্ডে, কারি কারি টাকা দিয়ে ছাড়িয়ে নিতে চান তার স্ত্রী শারমিন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। শিরোনামগুলো জানাচ্ছিলাম, চলে যাচ্ছে পুরো খবরে। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় 20 জনের মৃত্যুদণ্ড এবং 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। উচ্চ আদালতের এই রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত রায় কার্যকর চেয়েছে পরিবার। আর হাইকোর্ট বেঞ্চের রায়ের মধ্য দিয়ে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার পথ প্রশস্ত হলো বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার রায় শুনতে সকালেই আদালতে আসে তার বাবাসহ পরিবারের সদস্যরা। বিচারপতি আসাদুজ্জামান ও বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চ বেলা 11টা থেকে 12টা পর্যন্ত সংক্ষিপ্ত রায় পড়ে শোনায়। এতে বিচারিক আদালতের দেয়া রায় হুবহু বহাল রেখে 20 আসামির মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন উচ্চ আদালত। হাইকোর্টের রায়ে সন্তোষ জানিয়ে দ্রুত পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করার দাবি জানিয়েছে আবরারের পরিবার। আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেন এমন সহিংস রাজনীতি না হয় সেই দাবিও জানান তারা। আমরা সবসময় চাই যাতে অন্তত যেই পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়। হাইকোর্টের যে রায় দিয়েছে এটা আমরা আপাতত সন্তুষ্ট, কিন্তু আমরা চাই যাতে দ্রুত এই রায়টা কার্যকর হয়, সেই জন্য এটা ব্যবস্থা করা হয়। তবে এই রায়ে আসামিরা ন্যায় বিচার বঞ্চিত হয়েছে দাবি করে আসামি পক্ষের এক আইনজীবী জানান, তার আসামির বিরুদ্ধে হত্যায় জড়িত থাকার কোনো অকাট্য প্রমাণ মেলেনি। ট্রায়াল ট্রাইব্যুনাল অস্তিত্বহীন ডিপোজিশন ইনসার্ট করে রায় দিয়েছিলেন, এই জন্য আমরা এবং 342-এ তার বিরুদ্ধে একটিও ইনক্রিমিনেটিং এভিডেন্স নাই। হাইকোর্টের এই রায়ে ছাত্র রাজনীতি ও সমাজের প্রতি কড়া বার্তা দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। বুয়েটে আবরার ফাহাদের মৃত্যুর পর গণদাবির মুখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অনেক পরিবর্তন এসেছে বলেও জানান। আবরার ফাহাদ তার জীবন দিয়ে এরকম অসংখ্য অগণিত আবরার ফাহাদের জীবন রক্ষা করে গেছে। রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। 2019 সালের 6 অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্র শিবিরের কর্মী সন্দেহে দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। হত্যা মামলায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল সে সময় বুয়েট ছাত্রলীগের 20 নেতাকর্মীর মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দেয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত 3 আসামিকে গ্রেপ্তার করা যায়নি, আর 6 আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে যান আরও একজন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দফায় দফায় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে। তার চিৎকারের শব্দ যেন বাইরে না যায় সেজন্য মুখে গামছা ঢুকিয়ে দেয় ছাত্রলীগের খুনিরা। নির্যাতনের সময় অসুস্থ হয়ে পড়লেও নেওয়া হয়নি চিকিৎসকের কাছে। আবরার ফাহাদের পরিবারের একটাই চাওয়া, ভবিষ্যতে যেন আর কাউকে এমন নির্মমতার শিকার হতে না হয়। প্রায় 5.5 বছর ধরে এভাবেই চোখের জল ফেলছেন আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন। তার নারী ছেঁড়া ধনকে পিটিয়ে হত্যা করে বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। আবরারের সঙ্গে তার শেষ দেখা 2019 সালের 6 অক্টোবর। ওই দিন কুষ্টিয়ার বাড়ি থেকে বুয়েটে এসে শেরেবাংলা হলের 1011 কক্ষে আসেন আবরার ফাহাদ। এরপর ফেসবুকে ভারত বিরোধী একটি পোস্টের জের ধরে রাত 8টার দিকে তাকে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের একদল নেতাকর্মী। চেক করা হয় তার ফেসবুক আইডি ও মেসেঞ্জার। এরপর ছাত্র শিবির আখ্যা দিয়ে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে দফায় দফায় পেটানো হয় তাকে। চিৎকারের শব্দ যেন বাইরে না যায় সেজন্য আবরারের মুখে গামছা ঢুকিয়ে চালানো হয় নির্যাতন। প্রায় 4 ঘন্টা ধরে পিটানো হয় আবরারকে।
থেমে যায় তার জীবন ঘড়ি। ফিকে হয়ে যায় আবরারের মা রোকেয়া খাতুনের নতুন করে বাঁচার স্বপ্ন সাধ। অদূর ভবিষ্যতে আবরারের মতো কাউকে জীবন দিতে না হয়, এই জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের সকল প্রশাসনের যারা দায়িত্ব আছেন তাদের কাছে আমি অনুরোধ করছি। পেটানোর পর রাত ৩টার দিকে আবরারকে ফেলে রাখা হয় হলের একতলা ও দোতলা সিঁড়ির মাঝামাঝি জায়গায়। এর মধ্যে খবর পেয়ে রাত ২টার দিকে টহল পুলিশের একটি দল গেটে গেলে তাদের হলে ঢুকতে দেয়নি ছাত্রলীগের খুনিরা। যে পরিণতি একবার আবরার ফাহাদের হয়েছে তা যাতে আর কোনো অবস্থাতেই যাতে আর কোনো শিক্ষার্থী যাতে না হয়, এটা যে কোনো পরিস্থিতিতেই যেন নিশ্চিত করার জন্য অবশ্যই আমরা চাবো যাতে সরকার এবং যারা ছাত্র সংগঠনগুলো আছে তারা যাতে এই জিনিসটা নিশ্চিত করে যাতে আর কারোর পরিণতি একই রকমের না হয়। পরে ৪টার দিকে পুলিশ আবার হলে যায়। পরে বুয়েট চিকিৎসক এসে জানান আবরার নিহত হয়েছেন। তিনি জানান অভ্যন্তরীণ রক্তপাতের কারণেই মৃত্যু হয় আবরারের। আর পুলিশ জানায় পিটিয়ে হত্যা করা হয়েছে আবরার ফাহাদকে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামীতে ক্ষমতায় গেলে গণতন্ত্রের জন্য আন্দোলনে গুম, খুন ও ছাত্র জনতার অভ্যুত্থানে সব হত্যাকাণ্ডের বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সন্ধ্যায় এক ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। আওয়ামী লীগের শাসন আমলে গণতান্ত্রিক আন্দোলনে গুম ও খুন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের পরিবারদের সদস্যদের সম্মানে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার সদস্যরাও অনুষ্ঠানে কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে তাদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ইফতারে আগে সংক্ষিপ্ত বক্তব্যে তারেক রহমান বলেন, অধিকার রক্ষার জন্য জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে হাজারো ছাত্র জনতা। সামনে একটি নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা জনগণের, যেখানে তারা তাদের ভোট দিতে পারবেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহতদের হত্যাকারীদের বিচারের দাবিতে সব রাজনৈতিক দলগুলো এক থাকবে, এমন প্রত্যাশার কথা জানান তারেক রহমান। যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। ২৬শে মার্চ স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। দুপুরে সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। নাসিমুল গনি জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, যুদ্ধাবস্থা বিরাজ করায় আনন্দ করার মেজাজে নেই সরকার। তবে ২৬শে মার্চ সামনে রেখে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানান তিনি। তারপরও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। স্বরাষ্ট্র উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত সভা থেকে ঈদের আগে গার্মেন্টস শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি দেওয়ার আহ্বান জানানো হয়। ঈদের ছুটিতে চুরি ডাকাতি রোধে সর্বাত্মক প্রস্তুতি থাকবে বলে জানান সচিব। তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে ভিন্ন কথা। রাতে এক প্রেস নোটে তারা জানিয়েছেন, জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এবারও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি 63 জেলাতেই যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন এবং বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। মিটিংয়ে মোটামুটি গতানুগতিক নিরাপত্তা ঝুঁকি তো দেখতেছি না আমি। এবার কি 26শে মার্চে কুচকাওয়াজ হবে? গতবার তো হয়নি 16 ডিসেম্বর। এইবারও হচ্ছে না। নর্মালি গতবারও যখন হয়নি এইবারও হচ্ছে না এখন, কারণ আমরা এখন আছি একটা প্রধান উপদেষ্টা বলেছে একটা ওয়ার ফুটিংয়ে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই। চট্টগ্রামের টেরি বাজারে কাপড়ের গুদামে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আহসান রিটন। আর এটা আগুনের পরিস্থিতি এখন কি, আগুন কি নিয়ন্ত্রণে আনা গেছে কিনা? দেখুন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখনো আগুন নিয়ন্ত্রণে এসে এমন কোনো আনুষ্ঠানিক বার্তা আমাদেরকে দেওয়া হয়নি। তবে আমরা যেটি দেখছি সেটি হচ্ছে আসলে আগুন এখন বলা যেতে পারে যে আমরা শুরুতে যে পরিমাণ ধোঁয়াকে দেখেছিলাম কিংবা তার আগে যে আগুন ছিল সেটি বলা যেতে পারে যে এখন অনেকটাই নিয়ন্ত্রণে আমরা দেখতে পাচ্ছি। আপনি দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা এখানে এসছেন এবং উপরে অর্থাৎ সিঁড়ির মইয়ের যে উপরাংশ সেখান দিয়ে তারা ভেতরে প্রবেশ করেছেন এবং দেয়ালের বেশ কিছু অংশ তারা ভেঙে ফেলেছেন এবং ভেতরে গোদামে যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত আগুন জ্বলছে কিংবা ধোঁয়া বেরোচ্ছে সেখানে তারা
পানি দিয়ে আগুন পরিপূর্ণভাবে নেভানোর চেষ্টা করছেন। আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যেতে জেনেছি সেটা হচ্ছে আজকে সন্ধ্যা 7টার দিকে হঠাৎ করে তারা যে টেরি বাজারে যে খাঁচা মার্কেটের দোতলায়, এটি আসলে মূলত কাপড়ের গোদাম। আপনি জানেন যে আসলে আর কদিন পরে ঈদ, এবং সেই উপলক্ষে বিভিন্ন বিক্রেতারা তারা প্রচুর পরিমাণে কাপড়, দেশি বিদেশি কাপড় সেখানে রেখেছেন এবং সেগুলো প্রতিনিয়ত মার্কেটে নিয়ে তারা বিক্রি করে আসছিলেন। আজকে সন্ধ্যা 7টার দিকে সেই গোদামের একটি কক্ষ থেকে হঠাৎ করে আগুন থেকে ধোঁয়া দেখতে পায় লোকজন। তারপর আসলে তারা মার্কেট কমিটিকে অবহিত করার পরে তারা ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসকে জানানোর পরে প্রথমে 2টি এবং পরবর্তীতে আরও 4টি, মোট 6টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর যে কাজ সেটি তারা শুরু করে। এবং আমরা দেখছি ইতিমধ্যে আগুনের যে লেলিহান শিখা সেটি বলা যেতে পারে নেই। এবং আমরা এখন থেকে 15-20 মিনিট আগেও প্রচন্ড কালো ধোঁয়ার গুদাম কি একটি নাকি আরো গুদাম রয়েছে, এবং কোন রকম হতাহত কি হয়েছে? ভেতরে কেউ কি ছিলেন? না, যেহেতু এটি ইফতারের সময় হয়েছে সঙ্গত কারণে গুদামে খুব বেশি লোকজন ছিল না, বা বলা যেতে পারে কেউ ছিল না। সঙ্গত কারণে আসলে হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত স্থানীয়রা যেমন বলতে পারেনি, পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সেরকম কিছু জানানো হয়নি। আমরা ঘটনাস্থলে যেটি দেখছি সেটি হচ্ছে আসলে টেরি বাজার যে মূল মার্কেট, অর্থাৎ যেখানে প্রচুর মানুষের সমাগম এই মুহূর্তে ঈদের শপিং করতে এসে, সেই জায়গাটা থেকে এটি একটু দূরে একটি গলির ভেতর, এবং সেই কারণে আমরা দেখছি আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভিতরে অগ্নিকাণ্ডের একটি ঘটনা ঘটেছে। আমরা দেখছি ফায়ার সার্ভিসের লোকজন সেই ওই যে ছোট একটি গর্ত করে সেই গর্ত দিয়ে আগুনের যে কক্ষ সেখানে তারা প্রবেশের চেষ্টা করছেন, এবং সেখানে আগুনকে পরিপূর্ণভাবে নেভানোর যে চেষ্টা সেটি তারা অব্যাহত রাখছেন। এবং ধারণা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আগুন নিয়ন্ত্রণের সেমন একটি ঘোষণা আমরা পাবো। তবে এখন পর্যন্ত যেটি খবর সেটি হচ্ছে 7 থেকে 8টি গুদাম ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং যেখানে বেশিরভাগই আসলে ঈদ কেন্দ্রিক কাপড় ছিল, এবং সেগুলো কোনোটি একেবারে পরিপূর্ণ, আবার কোনোটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কি কারণে আগুন লেগেছে সেটি এবং কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা গেলে আমরা হয়তো বলতে পারবো। তবে আমরা ধারণা করছি যেহেতু পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা হয়তো জানতে পারবো আসলে আগুন কেন লেগেছিল। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। জাতিসংঘ মহাসচিব সংস্কারের সহযোগিতার আশ্বাস দিলেও প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলছেন সংস্কার হবে বাংলাদেশের নিজস্ব প্রক্রিয়ায়। রোববার ফরেন সার্ভিস একাডেমিতে শফিকুল আলম এই কথা বলেন। প্রেস উইং থেকে আরও জানানো হয় 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনে অন্তর্বর্তীকালীন প্রশাসক নিয়োগ দেয়া হবে। বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফর, প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর সহ নানা ইস্যুতে সংবাদ সম্মেলন করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এ সময় তিনি জানান, বাংলাদেশের সংস্কারে সব ধরনের সহযোগিতা করবে জাতিসংঘ। তাহলে কি আন্তর্জাতিকভাবে হবে সংস্কার? এই প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, সবার ঐক্যের ভিত্তিতেই হবে দেশের সংস্কার। আমাদের যারা ভালো পার্টনার আছেন, আমাদের ওয়েল উইশার আছেন, তারা আমাদেরকে তাদের সাপোর্টের কথা জানিয়েছেন যে তারা এটাকে ব্যাক করেন, তারা এটাকে সাপোর্ট করেন। সেই জিনিসটা দায়িত্ব কণ্ঠে ওনারা বলছেন। আবার কিছু কিছু ক্ষেত্রে টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে, সেগুলোর কথাও বলছেন। কিন্তু এটা আমরা টেকনিক্যাল সাপোর্ট নিব কি না সে বিষয়ে কিন্তু আমরা এখনও বলিনি। তো আমরা আশা করছি সামনে এই পুরো প্রসেসটা পুরোপুরি হোমগ্রোন থাকবে। তিনি আরো বলেন, 26শে মার্চ চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। সেখানে বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে ভাষণ দেবেন তিনি। বৈঠক করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। এই সফরে চীন থেকে মিলতে পারে বিনিয়োগের আশ্বাস। এ সময় উপপ্রেস সচিব জানান, 7 কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 7 কলেজের অধ্যক্ষদের মধ্যে একজন হবেন প্রশাসক। যিনি প্রশাসক হিসেবে মনোনীত হবেন আপাতত তার কলেজটাই হবে এই বিশ্ববিদ্যালয়ের হেডকোয়ার্টার্স। এবং এছাড়াও 7টা কলেজে এক ধরনের কোঅর্ডিনেশন ডেস্ক তৈরি করা হবে, এবং সেখানে এশীয় কলেজের যে বিজনেস কলেজের যে প্রিন্সিপাল উনি থাকবেন হচ্ছেন এই কোঅর্ডিনেটরের দায়িত্বে। এদিকে সোমবার আইজিপি সহ পুলিশের ঊর্ধ্বতন 127 কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। একটা বড় হাব তৈরি করার জন্য চায়নার সাথে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্ষণকে নারী নির্যাতন বলে আখ্যা দিতে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল টিআইবি। শকসিটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ডিএমটি কমিশনের এই মন্তব্য কার্যত ধর্ষকের পক্ষে অবস্থান নিয়েছে বলে দাবি করেছেন। সকালে জাতীয় সংসদ ভবনের সামনে নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ শীর্ষক মানববন্ধনে তিনি কথা বলেন।
শনিবার গণপরিবহনে নারীদের নিরাপত্তা নিশ্চিতে হেল্প অ্যাপের উদ্বোধন অনুষ্ঠানে গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানান ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এর বদলে তিনি নারী নির্যাতন বা নারী নিপীড়ন লেখার অনুরোধ তার। এরপরই তার বক্তব্যের সমালোচনা হয় নানা মহলে। টিআইবি জানায়, ধর্ষণকে অন্য কোনো শব্দ দিয়ে প্রতিস্থাপনের চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হতে হয়, আমাদের তাদের প্রতি তাদের এই অবস্থানের প্রতি ঘৃণা প্রকাশ করতে হয়। কারণ এর মাধ্যমে তিনি যেটা করছেন, বাস্তবে বিএনপি কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে। এ সময় তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা থাকেন তাদের আচরণে, কথাবার্তায়, চর্চায় নারী বান্ধব অবস্থা দেখা যায় না। দেশের আইন শৃঙ্খলা বাহিনীও যেন সে সুরেই কথা বলছে। অভ্যন্তরে যারা আছেন, যারা দায়িত্বশীল অবস্থানে আছেন, তারা এই ধরনের কথাবার্তা যদি বলতে থাকেন এবং সেটাই যদি তারা প্রত্যাশা করেন, গণমাধ্যম যদি সেই কথাটা মেনে নেয়, তাহলে আমরা বলবো যে আসলে সত্যিকার অর্থে তারা রাষ্ট্রকে ভিন্ন পথে, ভুল পথে ধাবিত করছেন। আমি গণমাধ্যমের কর্মীদেরকে আন্তরিকভাবে অনুরোধ করব, আপনারা তার কথা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করুন এবং ধর্ষণ যখন ঘটবে অত্যন্ত জোরালোভাবে সেটিকে আরও প্রচার করবেন এবং যাতে করে এই বিষয়টি মানুষের নজরে আসে। বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে নতুন বাংলাদেশের স্বপ্ন এখনো বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য ইফতেখারুজ্জামানের। তিনি বলেন, নারীর প্রতি এখনো সহিংসতা বন্ধ হয়নি, তাই ডিএমপি কমিশনারের এই মন্তব্যকে প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে গত 2 মাসে প্রতিদিন গড়ে 6 জনের বেশি শিশু ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে। শিশুদের অধিকার নিয়ে কর্মরত বেসরকারি সংগঠনগুলো এই তথ্য দিচ্ছে। শিশু ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে সকালে রাজধানীতে সংবাদ সম্মেলন করেন বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা। শিশু নিপীড়ন বন্ধে আলাদা অধিদপ্তর করার আহ্বান জানান তারা। 6 মার্চ মাগুরায় বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় 8 বছরের শিশু। চিকিৎসাধীন অবস্থায় 1 সপ্তাহ পর মৃত্যু হয় তার। এই ঘটনার এবং সারা দেশে সব ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ অবরোধ করেন শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে বেসরকারি বিভিন্ন সংগঠনের কর্মীরা বলেন, শিশুরা শিক্ষা প্রতিষ্ঠান এমনকি নিজ বাড়িতেও নিরাপদ নয়। শিশুদের জন্য আলাদা অধিদপ্তর গঠনের দাবি জানান তারা। নির্যাতনের পরিচিত পরিমণ্ডলের যৌন নির্যাতনের শেষ ধাপ হচ্ছে ধর্ষণ। তার আগে যে স্পর্শ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে কথা বলতে চাই না। চাইল্ড ওয়েলফেয়ার বোর্ডের কথা বলা হয়েছে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটির কথা বলা হয়েছে, কিন্তু দিন শেষে সেগুলো এসে কোন জায়গাটাতে মিলবে, কোন জায়গায় আমরা পুরো দেশের শিশু সুরক্ষার চিত্র দেখতে চাইব, সেরকম একটি পৃথক অধিদপ্তরের কথা আমরা বেসরকারি সংগঠন সেভ দ্য চিলড্রেন সহ আমরা বলে আসছি। সম্প্রতি ডিএমপি কমিশনার গণমাধ্যমে ধর্ষণ শব্দটি ব্যবহার না করে এর বদলে নারী নির্যাতন বা নারী নিপীড়ন শব্দ ব্যবহারের অনুরোধ করেন। এর প্রতিবাদ জানিয়ে মানবাধিকার কর্মীরা বলেন, ধর্ষণের ঘটনায় ভিন্ন নাম দেওয়ার সুযোগ নেই। সব অপরাধকে একইভাবে দেখা যাবে না। স্কুলে কিভাবে ছোটবেলা থেকে শিশুকে তার যৌন পরিচয় এবং তার কি যৌন আচরণ হওয়া উচিত নিজেকে সুরক্ষিত রাখার জন্য, ধর্ষণ না বলি তাহলে সেখানে যে একটা যৌন নির্যাতন নিপীড়নের বিষয় আছে সেটা কিন্তু ডাইলিউট হয়ে যাবে এবং আমরা এটা একদমই আমরা মানে কি বলবো মানতে পারছি না এবং এটা আমরা চাই না যে এটা বাদ দেওয়া হোক। ধর্ষণের সব মামলার অগ্রগতির তথ্য জনসাধারণের কাছে প্রকাশেরও দাবি জানান এনজিও কর্মীরা। কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা কিন্তু পাবলিকলি প্রকাশ করার একটি দাবি আমরা আমাদের থেকে জানিয়েছি। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সুপ্রিম কমান্ডার হিসেবে শেখ হাসিনার সহযোগী হিসেবে মামলায় আসামি করা হলো সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকেও। এতদিন বিশেষ এই মামলায় একক আসামি ছিলেন শেখ হাসিনা। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে ডান হাত ছিলেন সাবেক আইজিপি, সেজন্য তাকে সহযোগী আসামি করা হয়েছে। এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত চলছে জানিয়ে দ্রুত প্রতিবেদন দেওয়ার আশা প্রকাশ করেন চিফ প্রসিকিউটর। এর আগে সকালে এই মামলার শুনানির জন্য ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। 18 মার্চ তাকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। এছাড়া সাভারের পুলিশের এপিসি থেকে ফেলে দেওয়া ছাত্র আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় আওয়ামী লীগ এবং যুবলীগের নেতা সাইদুর রহমান সুজন, মিজানুর রহমান, জাকির হোসেনকে
18 মে হাজির করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আমরা দেখেছি যে শেখ হাসিনার যে কমান্ড রেসপন্সিবিলিটি তার সবকিছু বাস্তবায়নের ডান হাত ছিলেন আইজিপি সাহেব। সে কারণে আমরা কৌশলগত কারণে তাকে এই মামলাতে অন্তর্ভুক্ত করেছি এবং তার সম্পৃক্ততা আছে, যেভাবে শেখ হাসিনার অপরাধ প্রমাণের ক্ষেত্রে তার সম্পৃক্ততাটা দরকার ছিল, যে কারণে আমরা এটা করেছি। সরকারি কাজ পাইয়ে দিতে 10 থেকে 15% কমিশন নিতেন সাবেক সংসদ সদস্য শেখ সেলিম। এমন অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুপুরে সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন জানান, রোববার কমিশনের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা জঙ্গি সংগঠন, এটাকে নিষিদ্ধ করা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের প্রথম শাসনামলে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী। এরপর টানা 4 বার সংসদ সদস্য হয়েছেন এবং বিভিন্ন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন। অভিযোগ আছে, পারিবারিক ক্ষমতার জোরে সরকারি কাজ নিয়ন্ত্রণ করতেন শেখ সেলিম। স্বাস্থ্য, স্থানীয় সরকার, সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজে প্রভাব রাখতেন তিনি। প্রতিটি কাজ থেকে কমিশন নিতেন 10 থেকে 15%। বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের 1300 কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে 10% হইতে 15% হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক আরও জানান, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরোজা হকের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রাপ্ত অর্থ সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার উদ্দেশ্যে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া 6 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের বিরুদ্ধেও মামলা করেছে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মার্চের প্রথম 15 দিনে দেশে এসেছে 165 কোটি 61 লাখ মার্কিন ডলার রেমিটেন্স, দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 20,300 কোটি টাকা। এ সময় প্রবাসীরা প্রতিদিন গড়ে 11 কোটি 4 লাখ 6 হাজার ডলারের বেশি পাঠিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের মার্চ মাসে গড়ে প্রতিদিন প্রবাসী আয় ছিল 6 কোটি 65 লাখ 69 হাজার ডলার। চলতি বছরের ফেব্রুয়ারিতে গড়ে প্রতিদিন আসে প্রায় 9 কোটি 2 লাখ 73 হাজার ডলার। চলতি মাসে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 37 কোটি 13 লাখ 40 হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে 13 কোটি 2 লাখ 40 হাজার ডলার এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে 115 কোটি 16 লাখ 20 হাজার ডলার। প্রবাসী আয়ের এই গতি অব্যাহত থাকলে মাস শেষে 300 কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখছেন ব্যাংক সংশ্লিষ্টরা। চট্টগ্রামের চান্দগাঁওয়ে তাহসিন হত্যা মামলায় সন্ত্রাসী ছোট সাজ্জাদের 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশের হাতে আটকের পর রোববার দুপুরে গণমাধ্যমের সামনে আনা হয় তাকে। এ সময় তুলে ধরা হয় তার অপরাধের নানা তথ্য। হত্যা, অস্ত্র এবং সাদাবাজি সহ 15টি মামলার আসামি এই ছোট সাজ্জাদ। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে তার স্ত্রীর একটি ভিডিও। খেলা মাত্র শুরু করছো তোমরা, শেষ করবো আমরা। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদকে গ্রেফতারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় তার স্ত্রী তামান্না সাজ্জাদের বক্তব্য। মামলা যখন আছে অ্যারেস্ট হবেই, এগুলা নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই। আমরা কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। শুধু তাই নয়, এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দেখে নেওয়ারও হুমকি দিতে দেখা গেছে তামান্নাকে। আমার জামাই বীরের বেশে চলে আসবে এবং যারা এই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না, মাথায় রেখো। এতদিন আমরা পলাতক ছিলাম, এখন তোমরা পলাতক থাকার বেলা। পুলিশের হাতে আটকের পর রোববার দুপুরে গণমাধ্যমের সামনে আনা হয় সাজ্জাদকে। পুলিশ বলছে চতুর এই সন্ত্রাসী কখনোই এক স্থানে বেশি সময় থাকতেন না, যে কারণে তাকে ধরতে বেগ পেতে হয়েছে। সে সাধারণত রাউজান এবং রাঙ্গুনিয়া এলাকায় বেশি থাকত, তো সেখানে এগুলো বহিন পার্বত্য অঞ্চল, এইসব জায়গায় রেড করা খুব ডিফিকাল্ট। তো মাঝে মধ্যে শহরে আসতো 5 মিনিট 10 মিনিটের জন্য, এসে আবার চলে যেত।
চট্টগ্রাম নগরীর বায়েজিদ অক্সিজেন কালুরঘাট এলাকায় ত্রাস সৃষ্টিকারী সাজ্জাদ সবসময় অস্ত্র নিয়ে ঘুরতেন। তার বাহিনীর কাছে অত্যাধুনিক ভারী অস্ত্র থাকার তথ্য পেয়েছে পুলিশ। অত্যাধুনিক অস্ত্র আছে, অত্যাধুনিক অস্ত্র থাকে, AK-47 অ্যাসল্ট রাইফেল, AK-55, AK-57, এমনকি টরাস 9mm পিস্তল তাদের কাছে। এদিকে শীর্ষ সন্ত্রাসীর স্ত্রীর প্রকাশ্যে এমন বক্তব্যে শঙ্কিত চট্টগ্রামের সাধারণ মানুষ। তাদের দাবি, এদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে জননিরাপত্তা ব্যাহত হবে। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। আর এই ছিল বিরোধীর সংবাদ রাত 9টায় বাংলাদেশে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।